বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে আমি বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে লিপি আছি আপনাদের সাথে। ঠিক 15 দিন পরে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি মেয়েকে নিয়ে ঈদ করতে আমার বাবার বাড়িতে যাব, আর বাবার বাড়িতে গিয়ে আমি কি করি, কোথায় যাই, কি খাই, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আল্লাহ পাক যে মানুষকে কোথা থেকে কখন কোথায় নিয়ে যায়, পরিস্থিতি যে কখন কি হবে আমরা কিন্তু কেউই তা আগে থেকে জানি না। তো আমি কিন্তু ভেবেছিলাম এক, আর হয়ে গিয়েছিল আর এক। বাবার বাড়িতে গিয়ে এবার এমন একটা পরিস্থিতিতে পড়ব সেটা কল্পনাও করতে পারিনি। আসলে আমাদের চিন্তা ভাবনা সবসময় যে সঠিক হবে সেটা কিন্তু না, আমাদের চিন্তা ভাবনা কিন্তু অনেক সময় ভুল হয়, যেটা আমার সাথে এবার হয়েছিল। তো আমার বাবার বাড়িতে গিয়ে আমার কি হয়েছিল, কিভাবে আমি দিনগুলো পার করেছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো বা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলে আমি আমার লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি, সেই সাথে আমার ছোট্ট একটা বিজনেস আছে, সেই বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আবারও আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক দিন পর নিজের বাসায় ফিরেছি, বাসাটা খুবই এলোমেলো হয়ে আছে। সব কিছু গুছিয়ে উঠতে পারলে আমি আপনাদের সাথে আবার বিজনেসের প্রোডাক্টগুলো আগের মতো শেয়ার করব। আর সবাইকে অনুরোধ করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। আমার কণ্ঠ শুনে হয়তোবা অনেকেই আঁচ করতে পেরেছেন যে আমি হয়তোবা অসুস্থ। সত্যি আমি অনেক অসুস্থ, অনেক বলতে এখন আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, তবে পুরোপুরি যে ভালো সেটা বলবো না। আমি যে বাবার বাড়িতে যাব লাস্ট ভিডিওটা শেয়ার করেছিলাম, তার 2 দিন আগে থেকেই আমার খুব চোখে ব্যথা ছিল, 2 চোখেই ফুলে গিয়েছিল, লাল হয়ে গিয়েছিল। তো এরপরে যেদিন আমি আর কি যাব 25 রমজানের দিন সকালবেলা আমার কিন্তু একটু হালকা হালকা জ্বর উঠেছিল, সাথে হচ্ছে ঠান্ডা কাশিও ছিল। তো তারপরও যেহেতু টিকিট কাটা হয়ে গিয়েছিল, আর আমি হচ্ছে মেয়েকে নিয়ে একাই কিন্তু বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, যেহেতু আমাদের গাড়ির টিকিটটা ছিল 4টায়। তো মেয়েকে নিয়ে আমি একাই রওনা হয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো ঠিক রাত 8:30টার দিকে আমি বরিশাল বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাই, আর আমার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গিয়েছিল। তো গাড়ির ভিতর বসেই শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, কারণ গায়ে প্রচুর জ্বর ছিল, সাথে হাতে পায়েও ব্যথা অনুভব করছিলাম। বাড়িতে যাওয়ার পরে ফ্রেশ হয়ে শুধু ভাতটুকু খেয়েছি, ভাত খেয়ে আমি আর কোনো কিছু বসতে বা কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি একটা কম্বল গায়ে দিয়ে, আর ঠিক তার 10 মিনিট পরে আমার এত পরিমাণের জ্বর উঠে, শুধু জ্বর না একদমই কাঁপুনি দিয়ে জ্বর উঠছিল, মনে হচ্ছিল যেন একদম আমার পুরো শরীর কেঁপে একদম কি বলবো, এত পরিমাণ ঠান্ডা লাগছিল। তো সেই অবস্থা থেকে সঙ্গে সঙ্গেই হচ্ছে আমার ভাবি শীতের দিনে যে আমরা মোটা মোটা কম্বলগুলো গায়ে দিই, সেখান থেকে 2টো কম্বল এনে আমার গায়ে দিয়ে দেয়। আর আমার মা এসে সঙ্গে সঙ্গে হচ্ছে জ্বরের ওষুধ খাওয়ায়, তারপরে হচ্ছে জলপট্টি দিয়ে দেয়। তো এত পরিমাণের জ্বর, সাথে প্রচুর পরিমাণে হাতে ব্যথা, হাত পায়ে ব্যথা করছিল, সাথে তো ঠান্ডা কাশি ছিলই। তো সেই দিন যে বাড়িতে গিয়ে শুয়েছি, আর হচ্ছে এই যে 15 দিন পরে সেখান থেকে উঠে আমি আমার নিজের বাসায় ফিরেছি, নিজের সংসারে ফিরেছি, কিন্তু জ্বরটা কমলেও ঠান্ডা কাশি এখনও আছে।
তো এরপরে হচ্ছে 28 রমজানে মানে ঈদের 2 দিন আগে আবার আমার মেয়েরও ঠিক সেমভাবে জ্বর উঠে, সাথে হচ্ছে ঠান্ডা কাশি তো ছিলই। তো এই পরিস্থিতির ভিতর দিয়ে আমি বাবার বাড়িতে ছিলাম। তো কি ভিডিও করব আর কি আপনাদের সাথে শেয়ার করব, কোনো কিছুই করতে পারি না, বিছানা থেকেই তো উঠতে পারি না, কী করব। আর মুখ এত বেশি তিতা হয়ে গিয়েছিল, কোনো খাবার খেতে পারছিলাম না, এমনকি একটু পানিও খেতে পারছিলাম না, এমন অবস্থা। মুখ কিন্তু এখনও ঠিক হয় নাই, ঠিক মতো খাওয়া দাওয়া এখনও করতে পারছি না। তো আমি তো হচ্ছে বৃহস্পতিবারই আসতে চেয়েছিলাম, কিন্তু আলিফার পাপা বারবার বলছিল যেহেতু তুমি অসুস্থ আর রাস্তাঘাটের অবস্থাও তেমন বেশি ভালো না, এখনও যানজট আছে রাস্তাঘাটে, রবিবারে যেহেতু সব অফিস আদালত খুলে যাবে, শনিবারের মধ্যেই সবাই ঢাকায় ফিরবে, রবি সোমবারে হচ্ছে রাস্তাঘাট খালি হয়ে যাবে, তুমি তখন চলে আসো, এখন এসো না মেয়েকে নিয়ে। আর একটা কথা, আমি বাবার বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম, ভেবেছিলাম আলিফার পাপাও হচ্ছে ঈদের আগের দিন বাড়িতে যাবে, কিন্তু হচ্ছে ও কিন্তু বাড়িতে যায়নি, ও হচ্ছে বাসায় ছিল। তো এটা কিন্তু ও আমাকে বলেনি, ঈদের দিন সকালবেলা যখন ও ফোন দিয়েছে তখন ও বলছিল যে ও হচ্ছে বাড়িতে যায়নি, ও বাসায় আছে। তো তখন থেকেই মনটা অস্থির হয়েছিল যে ও বাসায় একা একা কী করছে, আমি তো তেমন কিছু রান্না করে আসি নাই, তো ও কী খাবে, ওর জন্য মাত্র 3-4 দিনের রান্না আমি করে গিয়েছিলাম। তো যাই হোক, ও হচ্ছে কোনো রকমের মাংস রান্না করে খেয়েছে, আর বেশিরভাগ সময় হচ্ছে বাহিরেই খেয়েছে। তো সব কিছু চিন্তা ভাবনা করে তারপরও কিন্তু আমি 15 দিন বাবার বাড়িতে ছিলাম। তো আলিফার পাপা কিন্তু আমাকে বারবার বলছিল, তোমার যদি সমস্যা হয়, তুমি যদি সুস্থ না হও, তাহলে তোমার এখন ফেরার দরকার নেই, তুমি আরও বেশ কিছুদিন থাকো। কিন্তু এদিকে যেহেতু মেয়ের স্কুল খুলে গিয়েছে, আমাকে তো আসতেই হবে আর নিজের সংসারে তো ফিরতেই হবে। ঠিক 15 দিন পরে নিজের সংসারে ফিরে সংসারের হাল ধরলাম। আসলে সংসারটা হচ্ছে আমার কাছে ঠেলা গাড়ির মতো, আমি যদি শক্ত হাতে ধরে থাকি তাহলে সেটা সোজাভাবে চলবে, আর আমি যদি হাতটা একটু হালকা করে দেই, ঠেলা গাড়িটা কিন্তু কাত হয়ে যে কোনো একদিকে পড়ে যাবে। তো যাই হোক, নিজের সংসারে ফিরে এসে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আলিফার পাপা 15 দিন বাসায় একা ছিল, রান্নাবান্না করেছে, খেয়েছে, বাসার যে কী অবস্থা করে রেখেছে সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করেছি, বাইরে থেকে নাস্তা আনিয়েছি, এরপরে হচ্ছে সবার আগে বেডরুমটা গুছিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে হচ্ছে আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। ড্রয়িং রুমের সব কিছু এত বেশি ময়লা হয়েছিল যে সব কিছু আসলে ধোয়ার প্রয়োজন ছিল, কিন্তু ধোয়ার মতো শক্তি আমার নাই, কারণ বাড়িতে যাওয়ার আগে বেশ কিছু কাপড় চোপড় আমি রেখে গিয়েছিলাম। তারপরে আলিফার পাপা এই 15 দিনে কাপড় চোপড় জমিয়েছে, এরপরে বাড়ি থেকে মা মেয়ে এসেছি, সেই কাপড় চোপড়গুলো তো রয়েছি, তো কোনো রকমের পরিষ্কার করে নিয়েছি, পরে আস্তে ধীরে সব কিছু ধুয়ে নিব। বাড়ি থেকে মা কিছু শুকনো খাবার দিয়েছিল, সেগুলোই রিফিল করে নিচ্ছি, সাথে কিছু ফ্রোজেন আইটেমও দিয়েছিল। আলিফার পাপা যেহেতু আমাদের বাড়িতেও যায়নি, নিজের বাড়িতেও যায়নি ঈদ করতে, তো সেটা শুনে মা ওর জন্য গরুর মাংস, মুরগির মাংস, তারপরে মাছ এগুলো দিয়ে দিয়েছে, এগুলো যেন ওকে আমি রান্না করে খাওয়াই, সাথে পোলাওর চালও দিতে চেয়েছিল, কিন্তু আমি হচ্ছে আনি নাই। আর এদিকে হচ্ছে রমজান শেষ করার পরে যে ছোলাগুলো বেঁচে গিয়েছিল সেগুলো আমার জন্য দিয়ে দিয়েছে, বলছিল যে মা মেয়ে সন্ধ্যার নাস্তায় এগুলো খেতে পারবে। আর এখন যে রিফিল করছি এটা হচ্ছে খেসারি ডাল, আমাদের বরিশালের ভাষায় এটাকে কলইর ডাল বলে। তো এই ডালগুলো হচ্ছে আসছে আমার বেয়াই বাড়ি থেকে। অনেকে হয়তো অবাক হচ্ছেন যে আমি আবার বেয়াই বাড়ি কোথায় পেলাম। আসলে আমার ভাইয়ের ছেলের শ্বশুর বাড়ি থেকে এগুলো আসছে, সাথে হচ্ছে চিড়া আসছে, মুড়ি আসছে, তো রোজার ভিতরে এগুলো আসছে। তো ভাবি হচ্ছে সবাইকে নিয়ে এগুলো খেয়েছে, আর আমার জন্য রেখে দিয়েছে আলাদা করে, মায়ের কাছে রেখে দিয়েছিল, তো সেগুলো হচ্ছে মা আসার সময় দিয়ে দিয়েছে। এই যে কলই শাকের যে সিজন ছিল, তখন হচ্ছে বেয়াই বাড়ি থেকে অনেক কলই শাক পাঠিয়েছে, আর আমার যেহেতু কলই শাক খুব পছন্দের, তো এগুলো হচ্ছে ভাবি আমার জন্য আলাদা করে দিয়েছে। মা আবার সেগুলোকে সুন্দর মতো কেটে ভাপিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, সেগুলো দিয়ে দিয়েছে, সাথে কচু শাক ভাপ দিয়ে দিয়েছে। আসলে মা তো মাই হয়, মায়ের তুলনা তো আর কারো সঙ্গে হয় না। তো আমি হচ্ছে এখানে সব কিছু এক এক করে রিফিল করে নিচ্ছি। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ অবস্থা, এত বেশি তেলাপোকা হয়েছে, এই তেলাপোকা যে আমি কবে নির্মূল করতে পারবো একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তো এই যে হচ্ছে বেয়াই বাড়ির চিড়াগুলো কিন্তু একদমই সাদা ধপধপে, যেহেতু এগুলো নিজেদের হাতের চিড়া, খেতেও অনেক মজা হবে আশা করছি, যদিও এখনও খাইনি।
তবে হাতের জিনিস কিন্তু সবসময় খেতে মজাই হয়। তো আমি হচ্ছে সব কিছু রিফিল করছি, চিনিগুলো এখন আর রিফিল করব না, মা কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে এই যে মুড়িগুলো রিফিল করে নিচ্ছি। এগুলো হচ্ছে নিজেদের হাতে ভাজা মুড়ি, আর মুড়িগুলো কিন্তু খুব মোটা মোটা। এই মোটা মুড়িগুলো খেতে আমার খুব ভালো লাগে। মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি, আর এখন রান্না করতে চলে এসেছি দুপুরের জন্য। অনেক দিন পরে নিজের সংসারে এসে রান্না করছি। মা কচু শাক দিয়ে দিয়েছিল, সেগুলোই রান্না করছি, সাথে ডাল রান্না করব আর মাছ রান্না করব আলু দিয়ে। ফ্রিজে যেহেতু কোনো সবজি নাই, তাই আলু দিয়েই রান্না করব। রোজার ভিতরে আমি যখন রোজা রেখে সংসারের সব কাজ সামলিয়ে, মেয়ের যেহেতু পরীক্ষা ছিল, ওকে পড়াতে হয়েছে, তো সব কিছু মিলিয়ে আমি একসময় হাঁপিয়ে উঠছিলাম আর বারবারই বলছিলাম মেয়ের সাথে যে কবে তোমার পরীক্ষা শেষ হবে, কবে আমি আমার মায়ের কাছে যাব, গিয়ে শান্তি মতো শুয়ে বসে ভাত খাবো। তো সেটা এখানে বসে বলছিলাম। যাওয়ার পরে তো আমি অসুস্থ, আমাকে শুয়ে বসেই খেতে হয়েছে। তো শেষ সময় এসে আমার খুব বেশি বিরক্ত লাগছিল। আমি বারবার বলছিলাম মেয়ের সাথে যে এভাবে কি শুয়ে বসে থাকা যায়, আমি ঢাকায় চলে যাব, আমার সংসারে ফিরে যাব। তো আমার এই ছোট্ট মেয়েটা তখন বুদ্ধি খাটিয়ে বলছিল, কেন মাম্মাম, তুমি না বলছিলে তোমার মায়ের কাছে এসে শুয়ে বসে ভাত খাবে, এখন ভালো লাগছে না কেন? যদি তোমার বেশিই খারাপ লাগে তাহলে যাও তোমার মায়ের সাথে গিয়ে কাজ করো। তো আমি প্রতিবারই হচ্ছে যখন বাড়ি যাই, বাড়ি যাওয়ার আগে চিন্তা করি এইবার বাড়িতে গিয়ে মায়ের কাজে অনেক সাহায্য করব। কিন্তু মায়ের কাছে যাওয়ার পরে শরীরটা যেন আর চলে না, কেন জানি খুব বেশি অলসতা ভর করে। মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না, মন চায় সারাক্ষণ শুয়ে বসেই খাই। কিন্তু 4-5 দিন হয়ে যাওয়ার পরে আবার অস্থির হয়ে যায় নিজের সংসারে ফেরার জন্য। আসলে মেয়েদের জীবনটাই মনে হয় এরকমের, নিজের যখন একটা সংসার হয়ে যায় তখন পৃথিবীর কোনো সুখই যেন তাকে সুখ দিতে পারে না তার নিজের সংসার ছাড়া। তো এদিকে হচ্ছে আমি কিন্তু কথা বলতে বলতে রান্নাবান্নাও করে নিয়েছি, রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। এরপরে গোসল করে মা মেয়ে কিন্তু এখানে খেতে বসে গিয়েছি। আর আজকে খাবারটা কিন্তু খুব মজার, কচু শাক আর কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করেছি ঘন করে। কাঁচা টমেটোটাও বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার ফুপু গাছ লাগিয়েছে, তো সেখান থেকে তুলে আমাকে বেশ কিছু কাঁচা টমেটো দিয়ে দিয়েছে, সাথে আলু দিয়ে মাছ রান্না করেছি। তো এখন হচ্ছে মা মেয়ে মজা করে খাবারটা খাবো। আর ডালটা খুব বেশি মজা হয়েছিল, দেখেই লোভনীয় লাগছিল, তো সেই কারণে সবার আগে হচ্ছে ডাল দিয়েই হচ্ছে ভাতটা খেয়ে নিচ্ছি। ডাল সাথে কচু শাক, এক ফালি যদি লেবু হতো তাহলে অনেক বেশি ভালো হতো, কিন্তু ফ্রিজে লেবু ছিল না। আসলে আলিফার পাপা তো কোনো বাজারই করে নাই, শুধু গরুর মাংস রান্না করে খেয়েছে। আর রাতের খাবারটা হচ্ছে ও বাইরে থেকেই খেয়ে এসেছে। তো এভাবেই হচ্ছে ও দিনগুলো পার করেছে। তো যাই হোক, মজা করে এখানে ডাল তারপরে কচু শাক দিয়ে কিন্তু আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আর এমনিতেই তো মুখে রুচি নেই, বললাম যে জ্বর হওয়ার পর থেকে এ পর্যন্ত কোনো খাবারই যেন মুখে ভালো লাগে না। তো তারপরেও তো খেতে হয়, একটু একটু করে খাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একেবারে থালা বাটিগুলো ক্লিন করে নিব। এরপরে বেশ কিছুক্ষণ মেয়েকে নিয়ে রেস্ট নিব। আজকের দিনটা রেস্ট গেলেও তার পরের দিন থেকে আবার শুরু হবে মেয়েকে নিয়ে পড়াশোনার ঝোঁঝাপটা, স্কুলে দৌড়ানো। তো এগুলো থেকে কিন্তু আর রক্ষা নেই, যতই অসুস্থ থাকি না কেন। আর রান্নাঘরে অনেক বেশি তেলাপোকা হয়েছে, রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করতে হবে। তো শরীরটা একটু সুস্থ হলে তারপরে হচ্ছে রান্নাঘরটা ডিপ ক্লিন করব। আপাতত যতটুকু সম্ভব ততটুকু হচ্ছে অল্প অল্প করে ক্লিন করে নিব, কারণ তেলাপোকাগুলো কিন্তু নির্মূল করতেই হবে। যেহেতু আলিফার পাপা বাসায় ছিল, ও তো আর ওইভাবে ঝাড়ঝাপটা দেয়নি। তারপরে হচ্ছে যেহেতু জানালা টানালাও খুলেনি, বাসাটা একদম অন্ধকার ছিল, আর ও সকালে বের হয়েছে, রাতে 11টা-12টার দিকে এসেছে। তো বদ্ধ ঘরে কিন্তু পোকামাকড় একটু বেশি বাসা বাঁধে। তো আমি এসে তো একদমই অবাক, তেলাপোকার মনে হচ্ছে যেন আমার বাসাটাকে তেলাপোকা নিজের বাসা মনে করে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এরপরে সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে ফুচকা খেতে চলে এসেছি, বাসার কাছেই একটা ফুচকা হাউসে। তো মেয়ের ঈদের চালামি যে টাকা, সেখান থেকে টাকা দিয়ে কিন্তু মেয়ে আজকে আমাকে ফুচকা খাওয়াচ্ছে। বলছিলাম খুব বেশি ফুচকা খেতে ইচ্ছা করছে। তো মা মেয়ে ফুচকা খেতে চলে এসেছি। আর এই দোকানের ফুচকাটা বিশেষ করে টকগুলো অনেক বেশি মজা ছিল।
আমি এই ফার্স্ট টাইম এই দোকানের ফুচকাগুলো খাচ্ছি। আমি এই এলাকায় এসেছি কিন্তু অনেক দিন হয়ে গেছে, বছর পার করেছি, কিন্তু ফুচকা খেতে এই দোকানে আসি নাই। যদি বাসায় নিয়ে খেয়েছি, তবে দোকানে এসে খাইনি। তো খেয়ে তো আমি একদম ফ্যান হয়ে গিয়েছি। টকটা খুব বেশি মজা ছিল। তো মা মেয়ের সন্ধ্যার নাস্তায় হচ্ছে ফুচকা। আজকে আর বাসায় কোনো আয়োজন করি নাই। তো ফুচকা খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।